প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডিরেক্টর প্রফেসর ডাক্তার নাজমুল আলম, এছাড়াও জার্মানি থেকে ডাক্তার শরীফা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার শাহ আবিদও আমাদের সাথে যুক্ত থাকবেন। স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। স্যার, অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব, যে আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশকে ঝুঁকি রয়েছে, যার কারণে আমরা জেনেছি যে সারা দেশকে লকডাউন করার একটি ঘোষণা আপনাদের কাছ থেকে এসে, আসলে কি স্যার আমরা ঝুঁকিতে আছি? ধন্যবাদ। আমরা তো ঝুঁকিতে নিশ্চিতভাবেই আছি, কারণ এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং এটি একেবারে শেষ ধাপে এসে পৌঁছে গেছে। কাজেই আমরা যদি আমাদের দেশের এই 16-17 কোটি মানুষকে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে চাই, তাহলে তাদের স্বাস্থ্য রক্ষা করবার জন্য, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইসোলেশন বলি, কোয়ারেন্টাইন বলি, সেটি কিন্তু শেষ সমাধান নয়। তাদেরকে ঘরে রাখতে হবে, নিশ্চিতভাবে নিজের ঘরে অবস্থান করতে হবে এবং ঘরে ধরে রাখতে হলে মানুষকে এই ধরনের একটি জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশের প্রয়োগ করা ছাড়া কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য অধিদপ্তরের দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। এটি করা হয়েছে জনস্বার্থে এবং সেটি জনমানুষকে রক্ষা করবার জন্য। স্যার, এখানে কিন্তু একটি বিষয় আছে যে আমরা বারবার সচেতন করার কথা সরকার থেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হলেও আমরা তারপরেও কেন পারলাম না? আসলে এই পরিস্থিতি এরকম কেন হয়ে গেল? এটি আসলে আপনি যদি আমাদের জাতিগত প্রবণতাটা দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু জাতিগতভাবেই মিলেমিশে একসঙ্গে থাকতে পছন্দ করে। আর এই মাটির একটি চরিত্রিক বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু বরাবরই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই বিশ্বজোড়া যে বিপর্যয়টি নেমে এসছে, আজকে করোনার কারণে বিশ্বজোড়া যে মহামারী দেখা দিয়েছে, এটি কিন্তু একটি বৈশ্বিক সমস্যা, এটি বাংলাদেশের একা সমস্যা নয়। এবং এটি যেহেতু বাংলাদেশে পৌঁছতে কিছুটা সময় নিয়েছে, খানিকটা দেরি হয়েছে, আমাদের জনমানুষের মধ্যে নানানবিধ সতর্কতা আমাদের পক্ষ থেকে জানানোর পরও এক ধরনের রিল্যাক্সেশন ছিল, কি আর হবে, করোনা আমাদের দেশে আসবে না, এই ধরনের একটা খুব ভীষণ রকমের, আমি বলবো যে অসচেতনতা বা অবহেলা আমাদের মনের ভিতরে গেঁথে গিয়েছিল। সরকার কিন্তু বারবার সতর্ক করেছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, সবাই কিন্তু আমরা বলেছি যে এটিকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই, এটি একটি ভয়ানক রকমের পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত যেটি হয়েছে, আমাদের মানুষরা সেটা শুনেছেন, কিন্তু সেটিকে বিশ্বাস করবার জায়গাটাতে আমার মনে হয় কোনো না কোনো জায়গাতে এটি ঘাটতি ছিল। এটি কিন্তু টু ওয়ে, ওয়ান ওয়ে না। আমরা বলে গেলাম, জনগণ শুনলেন, তাহলে কিন্তু কাজ হবে না। মূলত শুনতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসটাকে নিজের ব্যক্তি জীবনে প্রতিফলিত হতে হবে। আমরা আপনার কাছে আরও আসবো। এখন আমাদের সাথে যোগ দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ শাহ আবিদ হোসেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মোহাম্মদ শাহ আবিদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, প্রথমেই আপনাকে বলতে চাইবো যে ডিএমপিতে সবচেয়ে আমরা জানি যে মিরপুর বিভাগ, লালবাগ বিভাগ অনেক বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। ঠিক বলবো যে এই এলাকাগুলোতে আইন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা জানিছি কিছু কিছু জায়গা আপনারা ছোট ছোট করে জরিমানা করেছেন। এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ, প্লিজ এবার আমি যেটা আবারও বলছি যে আমরা জানি যে মিরপুর বিভাগ, তারপরে পুরান ঢাকা, আমরা জানি ছোট ছোট করে আপনারা, এছাড়াও ডিএমপির বিভিন্ন জায়গায় আপনারা জনসচেতন, মানুষকে সচেতন করার ক্ষেত্রে যারা সচেতন হচ্ছে না, ছোট ছোট করে জরিমানা করেছেন। এই বলবো যে ডিএমপিতে আসলে এই জরিমানা আপনারা কেমন করেছেন, বা এই বিশেষ এলাকাগুলোতে আপনারা কি বিশেষ ব্যবস্থা কোনো গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে আইন শৃঙ্খলা প্রয়োগ করতে হবে অথবা কিভাবে ধরেন সাধারণ মানুষ রিয়্যাক্ট করবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য একদমই নতুন। আর সাধারণ মানুষ আসলে আপনাকে বুঝতে হবে যে কারা প্রতিদিন রাস্তায় বের হচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা প্রতিদিন এখন রাস্তায় প্রচুর রিক্সাওয়ালাদেরকে দেখছি এবং বিভিন্ন সময়
যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি চেকপোস্টগুলোতে, তখন তারা কোনো না কোনো একটা তার খুব জরুরি কাজের কথাই সে বলছে, হয় সে হসপিটালে যাবে বলছে, অথবা সে জরুরি বাজারের জন্য যাচ্ছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ যথেষ্ট কঠোর হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও মানবিক কিছু বিষয় থাকে। যেমন ধরেন এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কিছু ঘোষণাও আছে, যেমন ধরেন যারা প্রতিদিন দিনে রোজগার করে জীবিকা নির্বাহ করে, তো এরকম যে শ্রেণীটা আছে, অথবা যারা কৃষি পণ্য নিয়ে আসছে বাইরে থেকে, অথবা উৎপাদিত পণ্য বিক্রির জন্য আসছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কিন্তু অ্যাবসলিউটলি কঠোর হওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে আমরা আসলে প্রয়োগ করতে পারছি বলে আমাদের মনে হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি এন্ট্রি এক্সিটগুলো নিয়ন্ত্রণ করতে। আমরা চেষ্টা করছি যে যেখানে বাজারগুলো অবস্থিত, বাজারে একমুখী চলাচল যাতে করতে পারি, এবং যেখানে আগে 10টি দোকান ফ্লোটিং বসতো, আমরা এখন সেখানে 5টি বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে বসা যায় নিরাপদে, সেই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করছি। এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমরা কঠোরভাবে আইনের প্রয়োগ করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমরা কিন্তু ফাইন করছি, আমাদের ট্রাফিক বিভাগ থেকেও কিন্তু ফাইন করা হচ্ছে। যারা আমরা দেখছি যে হ্যাঁ কোনো সুনির্দিষ্ট কারণ ব্যতীত যিনি রাস্তায় আসছেন, আমরা চেষ্টা করছি। তো সবার আগে যেটি প্রয়োজন আসলে সাধারণ মানুষের সচেতনতা, এটি আসলে খুবই জরুরি। কারণ আমাদেরকে বুঝতে হবে, আমরা কিন্তু ইতিমধ্যেই ঢাকা শহরের কথা যদি চিন্তা করেন, মানে যদি দেখেন, তাহলে দেখবেন যে প্রায় 843 জন রোগী কিন্তু আমরা ইতিমধ্যে শনাক্ত হয়েছে আইসিডিআর থেকে। তো এটি কিন্তু একটা বড় বিষয়। আমরা চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করেছেন যে পুলিশের প্রত্যেকটা সদস্য কিন্তু সে দেখা যাচ্ছে তার অনেক ক্ষেত্রে তার ব্যক্তিগত যে সুরক্ষার যে বিষয়টি, যে সমস্ত যেমন গ্লোভস, মাস্ক বা পিপি, এই সমস্ত ছাড়াও কিন্তু অনেক সময় তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে যথেষ্ট ঝুঁকি নিয়ে। তো আমরা আশা করব সাধারণ মানুষ এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে। আমরা পুলিশের প্রত্যেকটা সদস্য কিন্তু রাস্তায় আছি যাতে এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়, যাতে সরকারের যে সমস্ত প্রজ্ঞাপন রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যে এক এলাকা থেকে আরেক এলাকায় গমন করা যাবে না, ঘরে থাকতে হবে, যত্র ঘোরা যাবে না। তো এই বিষয়গুলো আমরা কিন্তু চেষ্টা করছি, কিন্তু এটি তখনই সফলতা লাভ করবে যখন সাধারণ মানুষও উপলব্ধি করবে। আমরা যথেষ্ট শক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরে আমার মনে হয় এই বিষয়গুলোকে দেখার প্রয়োজন। এখানে একটি ব্যাপার আপনি বললেন যে বাজারগুলোতে আপনারা পরিকল্পনা নিয়েছেন যে বাজার যারা বিভিন্ন ধরনের বিক্রির জন্য আসছে তাদের একটা দূরত্ব রেখে, আমরা জেনেছি যে বিভিন্ন সড়কে প্রয়োজন হলে সড়কের মধ্যে আপনারা একটা দূরত্বে বাজার বিক্রি করার ব্যবস্থা করে দিবেন। এটি কি পুরো রাজধানী জুড়েই কি এই আয়োজন করবেন, নাকি শুধু নির্দিষ্ট কিছু বাজারে? না, যে সমস্ত বাজারগুলোতে লোক সমাগম বেশি হয়, আমরা সবগুলো ডিএমপি এরিয়ার যতগুলো বাজার রয়েছে সবগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এবং আমি গতকালকে আমাদের আইজিপি মহোদয় কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এটি কিন্তু সারা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হবে। তো আমরা যেহেতু ডিএমপি নিয়ে আমরা কথা বলছি, ডিএমপিতে আমরা এই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার কাছে একটি শেষ প্রশ্ন থাকবে। আমরা দেখছি যে যত দিন যাচ্ছে ঢাকায় আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে আপনারা আইন প্রয়োগ করার ক্ষেত্রে সামনের দিনগুলোতে আরও কঠোর হবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, এটা তো কোনো বিকল্প নেই। কারণ আমাদের প্রকোপ ছড়িয়ে যাওয়ার যেটি আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু আসলে খুব সঙ্গত কারণেই ঢাকা একটু বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে এই কারণে, কারণ এখানে অধিকাংশ লোকের বাস। তারপর প্রথম ধরেন যাদের মাধ্যমে এই রোগগুলো ছড়িয়েছে, বাইরে থেকে যারা এটাকে বহন করে নিয়ে এসেছে, প্রথম কন্ট্যাক্ট পয়েন্টটা কিন্তু ঢাকা। তো আমরা যেহেতু খুব ঘনবসতিপূর্ণ এলাকা, তো যেহেতু আস্তে আস্তে এটি ছড়িয়ে পড়ছে, তো আমরা অবশ্যই সামনের দিনগুলোতে সরকারের যে সমস্ত নির্দেশনা যেগুলো আমরা আমরা অবশ্যই আরও কঠোরভাবে এটি দমন করার চেষ্টা করব। মোহাম্মদ শাহ আবিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য।
স্যার আপনি শুনছিলেন ডিএমপির একটি বিষয় যে মানুষ সচেতনকে করার ক্ষেত্রে সামনের দিকে আইনের প্রয়োগ হয়তো বা আরও কঠিন হবে। পাশাপাশি স্যার একটি বিষয় বলবো যে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটি নামাজে জানাজাকে যে পরিমাণ মানুষ একত্রিত হয়েছিল, এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? দেখেন, নামাজে জানাজা হচ্ছে ফরজে কিফায়া। কেউ কেউ অংশগ্রহণ করলেই কিন্তু এই দায়িত্বটি পালন হতো। বিশেষ করে আমরা পুরো বিশ্বজুড়েই কিন্তু একটি বিশেষ পরিস্থিতি মোকাবেলা করছি। আপনি যদি দেখেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা, মদিনা, আমাদের পবিত্রতম যে ধর্মীয় স্থানগুলো আছে কাবা শরীফ, রওজা মুবারক, এই জায়গাগুলোতেও কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের, মুসল্লিদের কিন্তু সমাগমকে ভীষণভাবে সীমিত করা হয়েছে, ক্ষেত্র বিশেষে কিন্তু বন্ধ রাখা হয়েছে। এমনকি সেখানেও যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের জানাজাতেও কিন্তু 4-5 লোকের বেশি সমাগম হতে দেয়া হচ্ছে না। এইটি কিন্তু করা হচ্ছে মানুষের প্রাণ রক্ষা করবার জন্য, মানুষকে আক্রান্ত হবার সম্ভাবনা থেকে বাঁচিয়ে রাখবার জন্য। একই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে। এটি কিন্তু সরকার নিজের জন্য করেনি, এটি করেছে আপামর জনসাধারণের জন্য, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা প্রদানের জন্য। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটি ঘটেছে, আমি বলবো যে একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা সবাই খুব ব্যথিত। কারণ আমাদের এতদিনের যে আয়োজন, সামাজিক দূরত্ব বজায় রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা, কেন শুধু নিজেকে রক্ষা করবার জন্য তা কিন্তু নয়, পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, তথা দেশকে রক্ষা করার জন্য, সেইটির কিন্তু ভীষণ রকমের ব্যত্যয় হয়েছে গতকালকে। এই কাজটি কেন হলো এটি খতিয়ে দেখতে হবে এবং এইটি যেন আগামীতে কখনোই ঘটতে না পারে। যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেমিকের হাত থেকে আমরা একেবারেই রেহাই পেয়ে না যাই, ততক্ষণ পর্যন্ত এই ধরনের জনসমাবেশ বা এই ধরনের ধর্মীয় আচার আমি মনে করি যে আমাদের মানুষের স্বার্থে, মানুষের স্বাস্থ্যের স্বার্থে এটি একেবারেই অনুচিত কাজ হবে। স্যার আপনার কাছে কি মনে হয় যে সরাইলে যে গ্রামগুলো আমরা জেনেছি যে গ্রাম থেকে মানুষ এইভাবে ছুটে গেছে আর কি, সে নামাজে জানা যায়, অধিকাংশ গ্রামবাসীর কি আসলে সচেতন করার জন্য সরকারের যে পদক্ষেপ তাদের কাজ পর্যন্ত কি পৌঁছায়নি, নাকি প্রশাসনের কোনো উদাসীনতা ছিল? আসলে এখানে আমরা তো একতরফাভাবে কাউকে দায়ী করতে পারবো না। প্রশাসন কিন্তু তার কাজ করে যাচ্ছে। আপনি যদি গণমাধ্যমের কথা বলেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কথা বলেন, আর আজকে তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশের 17 কোটি মানুষের 10 কোটি মানুষের উপরে বেশি লোকজন কিন্তু সেলফোন ব্যবহার করছেন। কাজেই কোনো গ্রামে এই সংবাদগুলো পৌঁছে যায়নি এইটি ভাববার কিন্তু কোনো কারণ নেই। যারা রাজনীতি করেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের কিন্তু একটি সামাজিক দায়বদ্ধতা আছে। মানুষকে নিয়েই তো তাদের রাজনীতি, মানুষকে নিয়েই তো তাদের উঠা বসা, তাই না? কাজেই তারা যদি মানুষকে সচেতন করতেন, তারা যদি মানুষের কাছে আবেদন রাখতেন, নিবেদন রাখতেন যে কোনোভাবে এই জনসমাবেশ করা যাবে না, আপনারা আসবেন না, আপনার ঘরে বসে প্রার্থনা করুন, দোয়া করুন, সেটি কিন্তু অবশ্যই সেই মানুষদের মনে প্রভাব বিস্তার করত। কারণ মানুষ কিন্তু যাদেরকে ধর্মীয় নেতা হিসেবে গ্রহণ করেন, যাদেরকে রাজনীতির নেতা হিসেবে গ্রহণ করেন, মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করতে চান, তাদের উপর আস্থা রাখতে চান। সেইখানে কিন্তু আমি বলবো সেখানকার যারা নেতৃত্ব ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, এই জায়গাটাতে আমি বলবো যে তারা যদি একটু সচেতন হতেন, তারা যদি একটু দায়িত্ব নিতেন, একটু দায়িত্বপূর্ণ আচরণ করতেন, তাহলে আজকে এই প্রশ্নটা আসতো না কিন্তু। কারণ মানুষের সহযোগিতা ছাড়া, মানুষের সমর্থন ছাড়া, অংশগ্রহণ ছাড়া, আপনি প্রশাসন বলেন, স্বাস্থ্য প্রশাসন বলেন, এর কোনোটাই কিন্তু কার্যকর হয় না। মানুষ, ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ এখানে। স্যার আপনি নিজে অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, আপনার কাছে প্রশ্ন থাকবে যে ঘটনাটি গতকাল ঘটে গেল, এখান থেকে কি ম্যাসিভ আকারে সামনের দিনে কোনো ভয়াবহ ঘটনা সেই আমাদের আশঙ্কা তো জন্য? থাকবেই, তাই না? এদের মাঝে করোনা ভাইরাস বহন করছেন অ্যাসিমটোমেটিক কোনো ক্যারিয়ার আছেন কিনা আমরা তো জানি না, কিন্তু আমাদেরকে তো সন্দেহ করতে হবে, তাই না? এবং যদি থেকে থাকেন তাহলে এত মানুষের সমাবেশে সেখান থেকে তো ছড়িয়ে যাওয়াটাই কি খুব স্বাভাবিক নয়? কাজে আমাদেরকে আগামী 2 সপ্তাহ পর্যন্ত অন্তত তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে দেখতে হবে কি পরিমাণ মানুষের সংক্রমিত হয়েছে। তবে এখানে তথ্য গোপন করলে চলবে না। কেউ যদি অসুস্থ হয়ে যান তাকে বিনা দ্বিধায় নিকটস্থ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেখানে দেওয়া হচ্ছে সেখানে আসতে হবে এবং চিকিৎসা সেবার এই যে সেন্টারগুলো আমাদের আছে সেখানে তাদেরকে যেতে হবে। এখানে লুকোচুরি করবার কোনো সুযোগ নেই। স্যার আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে আমরাও চাইবো যে আপনার দেওয়া দিক নির্দেশনাগুলো
সামনের দিনে যদি পালন হয় সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে ওখান থেকে আসলে কী পরিমাণ মানুষ আক্রান্ত হলো। স্যার, এখন একই রকমভাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই ঘোষণাটি নিয়ে আসবো স্বাস্থ্য ঝুঁকিতে সারা দেশের যে অলরেডি সব জেলাগুলোতে আমরা দেখেছি যে লকডাউন অলরেডি চলছে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা আমাদের কোন বিষয়গুলো সামনের দিকে খেয়াল রাখতে হবে যেন আর এই রোগ ছড়াতে না পারে, সচেতন হওয়ার পাশাপাশি আর কোন আইন প্রয়োগও কি আসলে কঠোর হতে হবে নাকি শুধু সচেতনতাই যথেষ্ট বলে আপনি মনে করেন? এটি কিন্তু একটি আমি বলবো যে টিম ওয়ার্ক। প্রত্যেকের নিজ নিজের জায়গা থেকে তার দায়িত্বটা যদি তিনি পালন করেন তাহলে কিন্তু এই দুর্যোগ আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এরা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন, তাদেরও কিন্তু ঝুঁকি আছে। যারা মাঠ প্রশাসনে কাজ করছেন তাদেরও ঝুঁকি আছে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি হলো ডাক্তার এবং স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন সেই সমস্ত কর্মীদের, কারণ রোগীর সংস্পর্শে তারা যাচ্ছেন, তাই না? এখন যারা রোগীর সংস্পর্শে যাচ্ছেন আমাদের কিন্তু সীমিত সম্পদ, আমাদের কিন্তু যে ডাক্তার নার্স বা অন্যান্য সহায়ক শক্তি আছে সেটি কিন্তু আমাদের পশ্চিমা বা অন্য আধুনিক বিশ্বের মতন অত বেশি কিন্তু আমাদের নেই। আমাদের ইতিমধ্যে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের শতাধিক চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহায়তাকারীরা কিন্তু ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। এটি আক্রান্ত হয়েছেন কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে কাজ করতে যেও। হ্যাঁ, এটা স্যার কেন হলো? আমরা জেনেছি যে অনেক ডাক্তার, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। স্যার, একই প্রশ্ন থাকবে যে তারা সকল ধরনের সুরক্ষা ব্যবস্থা নিজেদের মধ্যে রাখা সত্ত্বেও কেন এত আক্রান্ত হলো? যে ধরেন ওই যে একটু আগে আমরা বলছিলাম যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার থাকতে পারে, যিনি রোগী তথ্য গোপন করেছেন। কারণ এই সমস্ত ক্ষেত্রে কি হয়, যার জ্বর আছে, কাশি আছে, এই ধরনের রোগীগুলোকে আলাদা করে দেখা হয়। এখন যিনি তথ্য গোপন করলেন, সত্য গোপন করলেন, তিনি কিন্তু একজন চিকিৎসককে, একজন নার্সকে খুব সহজেই সংক্রমিত করতে পারেন। কারণ সাধারণ রোগী দেখবার সময় কিন্তু ব্যক্তিগত সুরক্ষার যে সামগ্রীগুলো আছে তার 16 আনা কিন্তু সবসময় ব্যবহার করার সুযোগ হয় না। মাস্ক ব্যবহার করা হয়েছে, গ্লাভস ব্যবহার করা হয়েছে, সেটি হয়তো যথাযথ সুরক্ষা দিতে পারেনি। কাজেই এখন যে অবস্থাটায় আমরা আছি, আমাদের যে সীমিত জনগোষ্ঠী আছে, এই সীমিত জনগোষ্ঠীর কিন্তু আমাদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সর্বোচ্চ ব্যবহার যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা চিরাচরিত যেভাবে চিকিৎসা সেবাটা গ্রহণ করতে অভ্যস্ত, আমাদের সেই অভ্যস্ততার জায়গাটাতে কিন্তু আমাদের একটু মাইন্ড সেট আপ বা দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি পরিবর্তন করতে হবে। নেহায়েত প্রয়োজন না হলে চিকিৎসা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। যেগুলো টেলিমেডিসিনের মাধ্যমে টেলিফোনে কথা বলে পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা যায় সেগুলো ঘরে বসেই করতে হবে। যাদের জরুরি অবস্থা আছে, সেটি যে কোনো ধরনের জরুরি অবস্থা হতে পারে, সেটি কার্ডিয়াক ইমার্জেন্সি হতে পারে, সেটি নিউরোলজিক্যাল ইমার্জেন্সি হতে পারে, পিডিয়াট্রিক ইমার্জেন্সি হতে পারে, যাই হোক না কেন সেটি যেতে হবে সরকার নির্ধারিত হাসপাতালে। জরুরি বিভাগে যারা আছেন, আমাদের ডাক্তাররা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, প্রাথমিকভাবে তারা রোগ নির্ণয় করবার চেষ্টা করবেন এবং এর মাঝখানে যে ট্রায়াজ হয় আলাদা করে দেয়া রোগীদেরকে, এই কাজটি তখন হয়ে যাবে। তাহলে মোটা দাগে সম্ভাব্য করোনা রোগী অথবা রোগী নয় এই অংশটা আলাদা হয়ে যায়। এবং এভাবেই কিন্তু আমাদের চিকিৎসা কর্মীরা চেষ্টা করছেন এই ক্রাইসিসটাকে ম্যানেজ করবার জন্য। তবে মনে রাখতে হবে যে এই সময়ে আমাদের স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন তারা কিন্তু ভীষণ রকম ঝুঁকির মধ্যেও কিন্তু কাজ করে যাচ্ছেন। তাদেরকে কিন্তু উৎসাহ দিতে হবে, তাদের উপরে আস্থা রাখতে হবে। স্যার, আপনার কাছে মনে হয় যে এখন আমাদের টোটাল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যে সংখ্যায় আছে তা দিয়ে আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো? আমি যদি সংখ্যার বিবেচনাতে বলি তাহলে বিশ্বের মানদণ্ডে আমাদের সংখ্যা আগে থেকেই কম আছে। তাদের মাঝে আমাদের কিছু বন্ধুরা, সহকর্মীরা আক্রান্ত হয়েছেন, কেউ কেউ সুস্থ হয়ে ঘরে ফিরে এসছেন। এই সময়কালে আমরা যদি খুব সংযমী না হই, এই সময়কালে আমরা যদি খুব ভালো করে হিসেব নিকেশ না করি, আমরা ঢালাওভাবে যদি আমাদের পুরো ফোর্সটাকে, আমাদের জনশক্তিটাকে আমরা যদি হাসপাতালগুলোতে এনগেজড করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো ফল দেবে না। যে কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত চিকিৎসা কর্মীরা হাসপাতালে কাজ করবেন তারা 10 দিন একটানা রোস্টার ডিউটি করবেন। রোস্টার ডিউটি করার পর 2 সপ্তাহের জন্য এনারা কোয়ারেন্টাইনে চলে যাবেন, আলাদা থাকবেন 2 সপ্তাহ। তারপর যখন দেখা যাবে যে এদের মাঝে করোনার কোনো সংক্রমণ ঘটেনি, এনারা সুস্থ আছেন, 6 দিনের জন্য এনারা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, তারপর আবার কাজে ফিরে যাবেন। এইভাবে করে আমরা যদি সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারি এবং তার প্রতি যদি আমরা সবাই সংবেদনশীল থাকি তাহলে আমাদের এই সীমিত জনগোষ্ঠী নিয়ে আমরা এই দুর্যোগ অবশ্যই অতিক্রম করে যাব। স্যার, আপনার কাছে আমরা আবারও আসবো। দর্শক, আমাদের সাথে এখন যোগ দেবেন ডাক্তার শরীফা শারমিন, যিনি জার্মানিতে রয়েছেন।
আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখবো, আমরা জেনেছি যে জার্মানিতে আপনি যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন সেখানে করোনা আক্রান্ত রোগী রয়েছে। তো ডাক্তার শরীফা, আপনাকে প্রথমেই প্রশ্ন থাকবে যে এরকম যে ওখানে হাসপাতালগুলোতে করোনা রোগীদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? আমাদের হসপিটালে অ্যাট ফার্স্ট 3টা এবং সেটা হচ্ছে মাইল্ড এবং ক্রিটিক্যাল। সবার আগেই বলে নিই নন সিম্পটোম্যাটিক যারা আমরা হসপিটালে আনার জন্য সাজেস্ট করছি না, সেক্ষেত্রে আমরা হাউস কোয়ারেন্টাইনের জন্য সাজেস্ট করেছি। সেক্ষেত্রে দেখা গেছে যাদের পজিটিভ আছে তারা ঘরেই থাকছে এবং যখন কোনো অ্যাকিউট প্রবলেম হচ্ছে তখন তারা আমাদের হটলাইন হচ্ছে, এখানে কল করে আমাদের ইমার্জেন্সিতে আসতে পারছে। আর মডারেট সিমটমের যারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সিমটম থাকে এবং তাদের মাইল্ড শ্বাসকষ্টও থাকে এবং এই ধরনের পেশেন্টগুলা খুব সহজেই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে মুভ করতে পারে। সেই জন্য এই ধরনের পেশেন্টগুলোকে আমরা অ্যাট ফার্স্ট সিমটোম্যাটিক কন্ট্রোলে নর্মাল স্টেশনে রাখছি এবং নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এই পেশেন্টগুলো খুব দ্রুত উইদিন আওয়ার তাদের শ্বাসকষ্টের অবনতি হয় এবং খুব দ্রুত তারা ডিস্ট্রেসে মুভ করে। সেই জন্য ওদেরকে কড়া মনিটরিংয়ে রাখতে হয়। আর অ্যাকিউট গ্রুপ যেটা আছে তারা আসলে একদম অ্যাকিউট সিমটম নিয়ে আসে এবং সেক্ষেত্রে দেখা যায় তাদের শ্বাসকষ্টের কারণে তাদের অক্সিজেনের যে প্রয়োজন লাগছে সেটা থাকছে না এবং সেক্ষেত্রে তাদেরকে সাথে সাথে আইসিইউতে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ভেন্টিলেটর অথবা ইনটিউবেশন অথবা এক্সট্রা লাইফ সাপোর্টে রাখা হচ্ছে। আপনি একটি মেডিসিনের কথা বলেন, রেফিডিক্স কি যেন, যে এটি রোগীদের শরীরে প্রয়োগ করা হচ্ছে, এই মেডিসিনটি সম্পর্কে যদি কিছু বলতেন। জি অবশ্যই। আসলে রেমডেসিভির একটা অ্যান্টিভাইরাল ড্রাগ এবং এটা এখন পর্যন্ত অফ লেভেলে আছে এবং এটা যখন ইবোলার একটা মহামারী দেখা দিয়েছিল তখন ইবোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছিল এবং নর্মালি ওষুধটা ব্যবহার করা হয় এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে। তো জার্মানিতে যেটা করা হচ্ছে রেমডেসিভির, এটা আসলে ট্রায়ালে আছে এবং রেমডেসিভিরটা শুধু তখনই কাজ করে এই মডারেট সিমটমধারী পেশেন্টদের ক্ষেত্রে, যাদের শ্বাসকষ্ট থাকে এবং যারা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে মুভ করতে পারে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আসলে ওষুধটা কাজ করবে এবং ওষুধটা নর্মালি 5 থেকে 10 জনের একটা ট্রায়ালে রাখা আছে এবং রিসেন্টলি জানা গেছে যে জার্মানি আসলে এটা বানরের উপরেও টেস্ট করেছে এবং দেখা গেছে যে আসলে যারা মডারেট থাকে তারা আসলে তাদের সিমটম দ্রুত ভালো হচ্ছে এবং তারা আর ক্রিটিক্যাল সিচুয়েশনে মুভ করছে না, সেক্ষেত্রে তাদেরকে আবার ডিসচার্জ করে দেওয়া সম্ভব হচ্ছে। আচ্ছা, এই ওষুধটি কি এই ওষুধটি কি WHO অনুমোদন দিয়েছে, যেটা অলরেডি করোনা আক্রান্ত ব্যক্তিদের শরীরে প্রয়োগ করা হচ্ছে যেটা? হ্যাঁ, WHO আসলে আগে যখন ইবোলার মহামারী হয়েছিল তখন এটা ইবোলা ট্রিটমেন্টের জন্য অনুমোদন করেছিল, কিন্তু করোনা ট্রিটমেন্টের জন্য এটা এখন পর্যন্ত অনুমোদিত হয়নি, এটা এখনো ট্রায়ালে আছে। এবং আমি যতদূর জানি চায়নাতে, জার্মানি থেকে আমেরিকাতে 3টা জায়গাতেই রেমডেসিভির ট্রায়ালে আছে এবং তারা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করছে এবং এটা আমাদের জানতে একটু সময় লাগবে যে আসলে রেমডেসিভিরের ইফেক্টিভিটি কতটুকু আমাদের এই করোনা ভাইরাস থেকে। আপনার কাছে একটি শেষ প্রশ্ন করব। আমরা জেনেছি যে জার্মানিতে সীমিত আকারে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ করোনাতে আক্রান্ত হতে পারে সেই নিজেদের নাগরিকরা নিজেদের প্রোটেকশন রেখেই সীমিত আকারে সবাই কাজে যোগদান করবে। এই বিষয়গুলো আপনি কতটুকু জানেন, যদি আমাদের একটু বলতেন। জি অবশ্যই। আসলে করোনা ভাইরাসটা ফার্স্ট ডায়াগনোস হয়েছিল জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে যখন একজন করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেলেন তখন থেকে তারা রেস্ট্রিকশনে চলে গেছে জার্মানিতে এবং সেই সময় থেকে তখন 9 মার্চ ছিল, 9 মার্চ থেকে এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং সেই 9 মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় 4 সপ্তাহ, এই 4 সপ্তাহ পর্যন্ত তারা সম্পূর্ণ স্টাডি করেছে এবং প্রথম দিকে ইনফেকশন রেট অনেক হাই ছিল, সেখানে দেখা গেছে একজন পার্সন 3 থেকে 4 জনকে এফেক্ট করতে পারতেন এবং এখন ওই রেস্ট্রিকশনের কারণে দেখা গেছে একজন পার্সন গতকালকের পরিসংখ্যান অনুযায়ী রেট
1 to 0.8, মানে একজন পার্সন একজনেরও কম মানুষকে এফেক্ট করতে পারবে। সেক্ষেত্রে যেহেতু এই রেস্ট্রিকশনটা একটা সাফল্য নিয়ে এসেছে, তারা ধরে নিচ্ছে এটা একটা সাফল্য, সেহেতু তারা হচ্ছে এটা অনেক রেস্ট্রিকশনের মাধ্যমে আস্তে আস্তে সব খোলার সিদ্ধান্ত পেয়েছে। এবং আসলে এটাতে তাদের আরেকটা চিন্তা সেটা হচ্ছে কমিউনিটি লেভেল ইমিউনিটি তৈরি করা। সেক্ষেত্রে তারা আগেই বলেছিলেন যে প্রথম দিকে যখন এফেক্টেড হওয়া শুরু হয়েছে 60 to 70% মানুষজন কমিউনিটি এফেক্টেড হবে এবং তারা সেলফ ইমিউনিটি তৈরি করবে, এবং সেটা তৈরি করার জন্য তারা একটা কার্ভ ফলো করছে, সেটা হচ্ছে যে এবং লো, পিক এবং লো, যাতে করে আসলে ফিনান্সিয়াল ক্ষতিও কম হয় বা ফিনান্সিয়াল যে লস হবে সেটাও যাতে আসলে ওভারকাম করা যায়। আপনাকে ধন্যবাদ ডাক্তার শারিফা শারমিন আপনার আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য। স্যার, এখানে আপনি জানেন যে আমরাও যেমন জেনেছি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ওষুধ, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন অলরেডি প্রয়োগ হচ্ছে। এই বিষয়গুলো পাশাপাশি জার্মানিতেও আমরা একটা নতুন ভ্যাকসিনের কথা ওষুধের কথা শুনলাম, অ্যান্টিভাইরাল একটি ওষুধের কথা বলেছে, যেটা ইবোলা ক্ষেত্রে প্রয়োগ করা, যেটা WHO অনুমোদন দেয়নি। স্যার, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন, আসলে করোনা আক্রান্ত ব্যক্তিদের কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশে? প্রথমত, করোনার এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিভিন্ন গবেষণাগারে বিজ্ঞানীরা চেষ্টা করছেন, আমরা খুব আশা করব যে খুব তাড়াতাড়ি চলে আসুক। দ্বিতীয়ত, এইটির বিপক্ষে, এটি যেহেতু একটি ভাইরাস, RNA ভাইরাস, সুনির্দিষ্ট কোনো ওষুধ কিন্তু এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়নি যে এই ওষুধটি এই করোনা ভাইরাসকে একেবারেই নির্মূল করতে পারে। যেগুলো হচ্ছে বিভিন্ন সেন্টারে, বিভিন্ন দেশে তারা তাদের দেশের অভিজ্ঞতার আলোকে কিছু কিছু ট্রায়াল দিচ্ছেন, কোনো কোনো রোগীর ক্ষেত্রে তারা প্রয়োগ করছেন। এইটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন এখনও করেনি। দ্বিতীয়ত হচ্ছে এই ট্রায়ালের ফলাফল কি হয়েছে, আমরা কতখানি ভালো কতখানি মন্দ দেখেছি সেটি কিন্তু এখনও প্রকাশ হয়নি। হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু মাঝখানে বাজার থেকে একেবারে উধাও হয়ে গিয়েছিল, সেইটি ব্যবহারের কিন্তু সীমাবদ্ধতা আছে। প্রোফাইলেকটিক্যালি আগে থেকে সতর্কতামূলকভাবে খেয়ে ফেলার কোনো সুযোগ নেই। যাদের সংক্রমিত রোগীর পাশে ছিলেন, কাজ করেছেন, ভারতে সেটি রেকমেন্ড করেছে ব্যবহার করবার জন্য, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটি এখনও রেকমেন্ড করা হয়নি। কাজে আমি বলবো যে ওষুধ খেয়ে ভালো হবার চেষ্টা করবার চাইতে আমি যদি শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্বটা নিশ্চিত করি, 2 সপ্তাহ যদি আমি নিজেকে নিজের ঘরের ভিতরে আবদ্ধ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এত বড় একটা বিপর্যয়ের, যেটি হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, এই হিউম্যান ট্রান্সমিশনের চেইনটাকে কিন্তু আমরা ভেঙে দিতে পারি। কারণ এটা মানুষের শরীর থেকে যদি মানুষের শরীরে যেতে না পারে, তাহলে এটি কিন্তু আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। সেটি করাই কি আমাদের জন্য বেশি মঙ্গলজনক নয়? দর্শক, এখন আমরা কথা বলবো এই করোনা ভাইরাস বিভিন্ন দেশে তার রূপকে পরিবর্তন করায়। বাংলাদেশে এই ভাইরাস আসার পর এটার আসলে রূপ পরিবর্তন করেছে কিনা এবং তা নিয়ে গবেষণা হচ্ছে কিনা, তা নিয়ে আমাদের আমন্ত্রিত স্টুডিওতে যে অতিথি আছে তার সাথে কথা বলবো। স্যার, প্রথমে বলবো যে আমরা জানি যে এই ভাইরাস বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, যেটা RNA এটি মিউটেশন হতেই থাকে, সে নিজেকে নিজে পরিবর্তন করতে থাকে। জি। পাশাপাশি বলবো যে আমাদের দেশে যখন ভাইরাসটা এসেছে, এই ভাইরাসটা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না কিনা, অর্থাৎ এই ভাইরাস কি এদেশে এসে কি আরো শক্তিশালী হলো নাকি আরো মানে নরম হয়ে উঠলো, এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। এইটি বলা আসলে খুব মুশকিল, কারণ এই পর্যায়ের মলিকুলার লেভেলে গবেষণা করবার জন্য যে সেট আপের প্রয়োজন, যেই অণুজীব বিজ্ঞানীদের প্রয়োজন এবং অন্যান্য আনুষঙ্গিক যে অবকাঠামোর প্রয়োজন, আমাদের কিন্তু এখনও ততখানি হয়ে ওঠেনি। তবে আমি বিশ্বাস করি যে এবারের যে ঘটনাটি আমরা মোকাবেলা করলাম, এটি কেবল আমরাই না, বিশ্বজুড়ে সবাই করেছে। বেশিরভাগ দেশের প্রস্তুতি ছিল, আমাদের মতন যারা উন্নয়নশীল দেশ, আমরা যারা উন্নয়নের মহাসড়কে হাঁটছি, আমাদের হয়তো সেই প্রস্তুতিটা, সেই ধরনের গবেষণার সুবিধাটা কম ছিল। কিন্তু এবারের পরে আমরা আশাবাদ রাখতেই পারি যে এই ধরনের মৌলিক গবেষণার পেছনে আরও বেশি অর্থ ব্যয় করা হবে। সরকারি খাত থেকে যেমন ব্যয় করা হচ্ছে, বেসরকারি যারা উদ্যোক্তারা আছেন সেখান থেকেও যথেষ্ট পরিমাণে প্রণোদনা আসবে এবং সমস্তটার যোগফল মানুষের কল্যাণেই শেষ পর্যন্ত লাগবে। স্যার, তাহলে কি আমাদের এই ভাইরাসটা কি পর্যায়ে এসে তা জানার কি কোনো ব্যবস্থাই কি আমরা করি? এটি হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা জেনে যাব, কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 8ই মার্চে প্রথম রোগীটি শনাক্ত হলো, তাই না? এটি কিন্তু শুরু হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহ থেকে, এবং আমাদের গতকালকের যে পরিসংখ্যান ছিল তাতে 2144 জন মানুষ কিন্তু একেবারে নিশ্চিত করোনা রোগে ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাই না? মৃত্যুর সংখ্যা কিন্তু 90-এর কাছাকাছি,
এবং এই সংখ্যাটি গতকালকে 306 জন নতুন রোগী কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন মানুষ ভয়ে যাচ্ছে না পরীক্ষা করতে, যে আমি যদি করোনা পজিটিভ হয়ে যায় আমার কি হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদেরকে বাধা দেওয়া হয়েছে নির্দিষ্ট এলাকা দিয়ে হাসপাতালে প্রবেশ করতে। তাদের আশঙ্কা যে এদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়বে। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে সারা পৃথিবীতে যত জায়গাতে পরীক্ষা করা হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত রোগের জটিলতা বেড়ে না গিয়েছে, খুব অসুবিধা, কমপ্লিকেশন অনেক বেশি না হচ্ছে, শ্বাসকষ্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগীরা বাসায় অবস্থান করেছে, নিজ নিজ বাসায় নিজ দায়িত্বে আলাদা করে থেকেছে। তাতে করে কিন্তু হাসপাতালগুলোর উপরে চাপ কমে গেছে। তাদের যথেষ্ট আয়োজন থাকা সত্ত্বেও কিন্তু আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে উপচে পড়া রোগীর ভিড়, হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। সেই সংখ্যাটা দেখেন, এই 100 জনের মধ্যে 80, 90, 95 জন কিন্তু ভালো হয়ে যাচ্ছেন কনজারভেটিভ ট্রিটমেন্টে। যেই 5, 7, 10% রোগী যারা বেশি খারাপ হয়ে যাচ্ছেন তারা হাসপাতালে যাচ্ছেন, তাতেই এই অবস্থা। তাদের তুলনায় তো আমাদের সক্ষমতা নিশ্চিতভাবেই কম আছে। কাজে আমরা যদি ঘরে বসে, যিনি অ্যাসিমটোমেটিক আছেন, যার সামান্য জ্বর উপসর্গ আছে, ঘরে বসেই কিন্তু বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে। স্যার, এখানে আমি যেটা বলতে চাই, আমাদের এই ভাইরাসের স্যাম্পল নিয়েও কি বাইরে পাঠানো কোনো ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানেই কিনা? কিন্তু এখন যে পর্যন্ত ভাইরাসটা- আমাদের এখন পর্যন্ত যেই অবকাঠামো আছে, যেই ল্যাব ফ্যাসিলিটিস আছে, সেইটিরই কিন্তু সর্বোচ্চ ব্যবহার হচ্ছে না, তাই না? আমরা 2000-3000-এর বেশি পরীক্ষা কেন পাচ্ছি না? কারণ হাসপাতালে যে রোগীগুলো আছে আমরা তাদের পরীক্ষা করছি, অথবা সন্দেহজনক রোগী যারা হটলাইনে যোগাযোগ করছেন তারা পরীক্ষা করছেন। কিন্তু কমিউনিটির ভেতর থেকেও কিন্তু আমাদের স্বেচ্ছায় পরীক্ষার জন্য যেতে হবে। ধরেন নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, এগুলো কিন্তু হচ্ছে এখন হটস্পট। সবচেয়ে বেশি সংখ্যায় রোগী তো এই 3টা জায়গাতেই আছে, তাই না? তাহলে সেই 3টা জায়গার মানুষদের আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু পরীক্ষার জন্য এগিয়ে যাওয়া উচিত, তাই না? 17 থেকে 20টি সেন্টারে কাজ হচ্ছে। কাজেই স্যাম্পল দিলে সেটি পরীক্ষা করে ফলাফল দিতেও কিন্তু খানিকটা সময় লাগে। শুধু আইডিসিআরের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমার কিন্তু অন্য জায়গাতেও হচ্ছে। সেই জায়গাগুলোরও সর্বোত্তম ব্যবহার হওয়ার কিন্তু এখন সময় এসছে, এবং আমাদের স্বেচ্ছায় পরীক্ষার জন্য যেতে হবে। যত বেশি পরীক্ষা করা যাবে তত বেশি সংখ্যায় করোনা পজিটিভ মানুষদেরকে আমরা চিহ্নিত করতে পারবো, এবং তাদের জন্য আমরা যথাযথ ব্যবস্থাপনাটা দিতে পারবো। এইটি খুব জরুরি। স্যার, একটি বিষয়, অনেক চিকিৎসকের কাছে আমরা কথা বলেছি, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তো তাদের একটি বক্তব্য ছিল এরকম যে সাধারণত সর্দি, কাশি, জ্বর একই হাসপাতালে দেখা গেছে আলাদাভাবে তাদের ব্যবস্থা করা হয়েছে। অনেকেই আছে এই সর্দি, কাশি, জ্বর আড়াল করে অন্য কোনো রোগের উপসর্গ নিয়ে সার্জিক্যাল ডক্টর বা অন্যান্য ডক্টরের কাছে গিয়েছে, এবং সেখানেও কিন্তু তারা আক্রান্ত হয়ে গেছে, সেই স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক। স্যার, আপনার কাছে কি মনে হয় না যদি শুধু করোনার রোগীদের ট্রিটমেন্ট যারা করবে সে সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী শুধু নিজেদের সুরক্ষা না করে দেশের সব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিজেদের সুরক্ষার প্রস্তুতি নেওয়া উচিত? সুরক্ষা কিন্তু সবার লাগবে। ডাক্তার যিনি সেবা দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, তার যেমন সুরক্ষার প্রয়োজন আছে, তার বাসায় যিনি থাকেন তারও কিন্তু সুরক্ষার প্রয়োজন আছে। গণমাধ্যম কর্মী আপনারা যারা কাজ করছেন, রাস্তায় যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন, প্রত্যেকের সুরক্ষার প্রয়োজন আছে। কিন্তু এই সুরক্ষার মাত্রাটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আপনি যখন গণমাধ্যমে কাজ করছেন, আপনি যদি একটা মাস্ক ব্যবহার করেন, N95 বা সমতুল্য মাস্ক, পাওয়া না গেলে সার্জিক্যাল মাস্ক, তাতেও কিন্তু আপনি মোটামুটি নিরাপদই থাকতে পারবেন। কিন্তু চিকিৎসাকর্মী যারা রোগীর সংস্পর্শে যাচ্ছেন, এবং আমি আপনাকে শুরুতেও বলেছি যে তথ্য গোপন করে, সত্য গোপন করে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন আমাদের অনেক ভাই বোনরা, যারা সত্য গোপন না করলে তাদের জন্য কিন্তু কমপ্লিট পিপিই ব্যবহার করে একজন চিকিৎসক বা সেবাকর্মী তাকে সেবা দিতে পারতেন। তাতে উনি আক্রান্ত হতেন না, কিন্তু তিনি সেবাটা পুরোপুরি পেতে পারতেন। সেই জায়গাটায় আমাদের অকপট হওয়া উচিত। সেই জায়গাটায় আমাদের সত্যের মুখোমুখি নিজেকে দাঁড় করিয়ে সৎ থাকা উচিত। তাহলে কিন্তু আমাদের সীমিত সংখ্যক যে চিকিৎসকরা আছেন, সেবাকর্মীরা আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ থাকবেন, এবং তারা বেশি সময় ধরে দেশ এবং জাতিকে সেবা দিতে পারবেন। কারণ এই যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, এটি কিন্তু শেষ হতে হতে কাল পরশু শেষ হয়ে যাবে, এটি কিন্তু আমরা বলতে পারছি না। মে মাস, এমনকি জুন জুলাই মাস পর্যন্ত এটি প্রলম্বিত হতে পারে। কাজে আমাদের এই পুরো জনগোষ্ঠীকে শারীরিকভাবে যেমন আমাদেরকে সক্ষম রাখতে হবে, তেমনি এটির কিন্তু একটি মানসিক দিকও আছে। মনের দিক থেকেও তাদেরকে কিন্তু আমাদের চাঙ্গা রাখতে হবে। তা না হলে মানসিকভাবে যদি কেউ বিপর্যস্ত হয়ে যান, তাহলে তাকে দিয়ে কিন্তু এত বড় লড়াই মহামারীর বিরুদ্ধে সেটি কিন্তু সহজ হবে না। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন রাখবো যে সেলফ কোয়ারেন্টাইন, আমরা যখন দেখা যায় যে কোনো এক জায়গায় করোনা আক্রান্ত ব্যক্তিকে আমরা পাই বা আপনারা যখন বলেন, তার আশেপাশে মানুষগুলোকে কিন্তু সেলফ কোয়ারেন্টাইনে চলে যেতে বলা হয় বাসায়।
তো বলবো যে একটি বাসায় যখন একজন ব্যক্তি কোয়ারেন্টিনে থাকবে তখন তার আসলে স্যার কোন দিকগুলো খেয়াল রাখা উচিত যেন তার দ্বারা কোনো কারণে সে আক্রান্ত হলে তার দ্বারা যেন অন্য কেউ আক্রান্ত না হয়, পাশাপাশি সেই ব্যক্তি তার ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু কীভাবে ব্যবহার করবে? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। এখন ধরেন 3 কামরার একটি বাসা আছে, যে কোনো একজন সেখানে আক্রান্ত হয়েছেন, তাহলে একটি কামরা তাকে ছেড়ে দেওয়া উচিত। সেখানে অন্য কেউ প্রবেশ করবেন না, উনিও সেখান থেকে বের হবেন না। এখন প্রশ্ন হচ্ছে তার সেই ঘরের সংলগ্ন যদি ওয়াশরুম, বাথরুম এগুলো না থাকে, তাহলে তাকে কমন জায়গাগুলোই ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে যতবার ব্যবহার করবেন এই হাতলগুলো, অন্যান্য জায়গাগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তার ব্যক্তিগত ব্যবহার্য যে সমস্ত কাপড় চোপড়গুলো আছে প্রতিদিনকারগুলো প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। তার যে ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, সেটি সেলফোন হতে পারে, অন্যান্য, সেগুলো কিন্তু জীবাণুনাশক যেগুলো আছে সেগুলো দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। খাবার টেবিলে একসঙ্গে বসে খাবার গ্রহণ করা যাবে না। অন্যরা যারা আছেন তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। হাত ধুয়ে ফেলা, মাস্ক ব্যবহার করা, খাবারের সময় যিনি আক্রান্ত হয়েছেন তার কাছ থেকে দূরে থাকা, এমনকি যে প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, সেই নামাজের বিছানাটিও তার জন্য আলাদা করে দেওয়া, সেটি যেন অন্যরা ব্যবহার না করেন। এটি হচ্ছে একজন মানুষকে তার পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা। সেটি কেবলমাত্র শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে তাকে কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না। টেলিফোনে কথা বলতে হবে, যদি জোর গলায় উঁচু করে কথা বলা যায় সেটি বলতে হবে, তাকে উৎসাহ দিতে হবে। একা মানুষ যিনি ঘরের ভেতর কোয়ারেন্টাইনে থাকবেন, ওই সময় তিনি বই পড়তে পারেন, টেলিভিশনে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখা যায় সেটি উনি দেখতে পারেন। উনি লেখালেখির অভ্যাস থাকলে উনি নিজে তার অভিজ্ঞতার কথাগুলো লিখে রাখতে পারেন, তাই না? এমনকি ওই সময় উনি ওনার সেলফোনটা ব্যবহার করে নানান সামাজিক কাজকর্মেও কিন্তু সংযুক্ত হতে পারেন, অন্যদেরকে উৎসাহ দিতে পারেন। ওই সীমিত জায়গাটির মধ্যে উনি কিন্তু তার যে প্রাত্যহিক যে রুটিনটি আছে, সকালবেলা ঘুম থেকে ওঠা, প্রাতরাশ শেষ করা, গোসল করা ইত্যাদি ইত্যাদি, একই সময় ধরে উনি করে যাবেন। কিছুটা সময় কিন্তু তাকে রাখতে হবে শরীরচর্চা করবার জন্য। সেটি ঘরের ভিতরেই হালকা ব্যায়াম করতে হবে, সকালে একবার করতে পারেন, বিকেলে করতে পারেন, বড় বড় নিঃশ্বাস নিতে পারেন, এবং নিজেকে নিজে খুব ভালো ভালো কথা বলতে হবে, সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু কোয়ারেন্টাইনের সময়টাকে কাটাতে হবে। তা না হলে এই 2 সপ্তাহ একেবারে একা থাকা সহজ নয় কিন্তু। স্যার আরেকটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কুসংস্কারের কিছু কথা আমরা শুনতে পাই। আসলে যেমন লেবু খাওয়া বা গড়গড়া করে গরম পানি মুখে দেওয়া, বিভিন্ন রকম কথা, এগুলো আসলে স্যার কতটুকু ইফেক্টিভ, এগুলো নিয়ে কথা বলার আগে স্যার এখন আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যাপক ডক্টর আলী আজম তালুকদারের কাছে। স্যার আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আমরা আবারও আসবো, সম্ভবত আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। বলবো যে এই কুসংস্কার নিয়ে আপনার কিছু বলার আছে? এখানে দুটো জিনিস আছে। ধরুন আপনি লেবুর কথা বলেছেন, লেবুতে ভিটামিন সি থাকে। আমরা ইতিমধ্যে সবাই কিন্তু জেনে গেছি যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ করবার যে শক্তি, যে ইমিউন সিস্টেম আছে সেটিকে সে সহায়তা করে। কেউ যদি পরিমিত পরিমাণে লেবু বা লেবু জাতীয় খাবার গ্রহণ করেন, এতে খারাপ কিছু নেই। তারপরে আপনি কুসংস্কারের কথা বলেছেন। আমরা শুনেছি বিভিন্ন সময়ে থানকুনি পাতা খেলে করোনা আক্রান্ত করবে না, আপনি গড়গড়া কুলি করবার কথা করেছেন। এগুলো তো আসলে আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক যে স্বাস্থ্যবিধি আছে, তাই না? কুসুম গরম পানি দিয়ে কেউ যদি গড়গড়া কুলি করেন তাহলে মুখ গহ্বরের ভেতরটা পরিষ্কার হয়ে যায়, রক্ত চলাচল একটু বৃদ্ধি পায়, তাই না? সেটিও কিন্তু পরোক্ষভাবে আমার রোগ প্রতিরোধ করবার কাজটাকেই সহায়তা করে। স্যার আমরা আবারও আসবো, আমরা স্যারের সাথে এখন যোগ হব। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর আলী আজম তালুকদার, বলেন। প্রথমে স্যার আমাদের এই আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। স্যার প্রথমে যে প্রশ্নটি থাকবে যে আমাদের এই করোনা ভাইরাস বাংলাদেশে যে অবস্থান করছে, আমরা কিছুক্ষণ আগে স্টুডিওতেও আলোচনা করেছি, এবং এই ভাইরাসটা নিয়ে আসলে কি গবেষণার প্রয়োজন আছে কিনা, বাংলাদেশের আসলে এই ভাইরাসটা এখন কি অবস্থায় আছে, কতটুকু শক্তিশালী, এই বিষয় নিয়ে স্যার যদি প্রথমে বলতেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে গবেষণার ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু তার চেয়ে সবার আগে এই মুহূর্তে আমাদের যে গণসচেতনতা, এইটাকেই আমাদের সবার আগে প্রাধান্য দিতে হবে। কেন দিতে হবে?
গবেষণা করতে গেলে এর বিকল্প একমাত্র ওয়ে হচ্ছে ভ্যাকসিন তৈরি করা। সেই ভ্যাকসিনটা তৈরি করতে হলে মিনিমাম কয়েক মাস সময় লাগবে, এটা আমরা সবাই জানি, সারা বিশ্বের জানি যে মিনিমাম 6 মাস সময় লাগবে। কিন্তু গবেষণা ছাড়া যে জিনিসটা এখন আমাদেরকে পরিস্থিতি ট্যাকেল দিতে হবে, পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে সবার সমন্বয়ে, আমাদের কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, ট্রিটমেন্ট বলেন, সেগুলাকে সমন্বয় করে রাখা। আপনাকে অবশ্যই জানতে হবে। স্যার আমাদের নেটওয়ার্কে, স্যার আপনাকে ধন্যবাদ, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা যোগ্য হতে পারলাম না। স্যার একদম আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনাকে বলবো যে আসলে আমরা জানি যে এই 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 বিষয়গুলো স্বাস্থ্যবিধির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আসলে কি করোনা আক্রান্তদের ক্ষেত্রে এটা কোনো ভূমিকা থাকে কিনা? প্রথমত ইমিউন সিস্টেমটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যাদের কোমরবিড কন্ডিশনস আছে, ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, অন্য কোনো অসুখে উনি আগে থেকে আক্রান্ত থাকতে পারেন, হৃদরোগ থাকতে পারে, এই ধরনের রোগীদের কিন্তু রোগ প্রতিরোধ করবার ক্ষমতাটা কম থাকে। এবং যাদের বয়স বেশি তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ করবার ক্ষমতাটা কম থাকে। যাদের অ্যাজমা আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজেস আছে, এনাদেরও কিন্তু এই করোনা সহজেই আক্রমণ করে ফেলতে পারে, আক্রান্ত করতে পারে, এবং তাদের বেলায় কিন্তু ভালো হয়ে উঠবার সম্ভাবনাটা একজন তরুণ সুস্থ মানুষের চাইতে কম থাকে। তার মানে এই নয় যে এনাদের মাঝে কেউ আক্রান্ত হলে ভালো হবেন না, সুস্থ হবেন না, তা কিন্তু নয়। এটি নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপরে। রোগ কখন নির্ণীত হলো, উনি কিভাবে নিজের জীবনযাপন করতেন, কি পরিমাণ কর্মক্ষম তিনি আছেন, কতখানি শরীরচর্চা করেন, ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে আছে কিনা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, শ্বাসকষ্ট আগে থেকেই নিয়ন্ত্রণে ছিল কিনা, এই সমস্ত বিষয়াদি কিন্তু বিবেচনা করেই বলা যাবে কার বেলায় ভালো হবে, কার বেলায় ততখানি ভালো নাও হতে পারে। কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে, কারণ 100 জনের মধ্যে 90-95 জন মানুষ কিন্তু ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। খুব অসুবিধায় পড়ে যাবেন হয়তো 5% মানুষ। তাদের মাঝে একটা অংশকে হাসপাতালে যেতে হবে। কাজেই হাসপাতালে যে চিকিৎসা যারা নেবেন তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম, এবং তাদের মাঝখান থেকে যাদেরকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখতে হবে তাদের সংখ্যা কিন্তু আরও কম। কাজেই অত দূর না যেতে হলে, ওই রকম বিরূপ পরিস্থিতিতে পড়তে না হলে সচেতনতার তো কোনো বিকল্প নেই। যিনি গৃহকর্মী বাসায় কাজ করেন, যিনি রিক্সা চালক রিক্সা চালান, যিনি সবজি বিক্রেতা, করোনা তাকে যেভাবে আক্রান্ত করবে, আমি আপনি আজকে এখানে যারা কথা বলছি আমাদেরকেও যদি আক্রমণ করে একই রকমভাবে করবে, এবং রোগের যে ফলাফলটি হবে সেটি প্রত্যেকের বেলায় কিন্তু একই রকম হবে। কাজেই ভ্যাকসিন কখন আসবে, অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা কখন পাবো, সেই আশায় বসে না না খেয়াল রেখে আমাদের আমরা যদি সচেতন হওয়াটাই এখন একটু স্বার্থপর হই, নিজেকে যদি অন্যদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখি, তাহলেই কিন্তু আমরা এই মহামারীর হাত থেকে অনেকখানি বেঁচে যেতে পারি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদের কোনো মতামত বা কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, বিএসইসি ভবন, 7ম তলা, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন covid19@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।